আমাদের আজকের ক্লাস টপিক রিডিং। আইএলটিএস এর রিডিংটা হচ্ছে যে সবাই অনেক কঠিন মনে করে। এখন কঠিন মনে করার পিছের কারণগুলা যদি হচ্ছে যে আমরা খুঁজে বের করি এবং সেগুলার সলিউশন বের করার চেষ্টা করি, তাহলে রিডিং ইজি হয়ে যাবে। এখন প্রবলেমগুলা কি? প্রথম যে প্রবলেমটা স্টুডেন্টরা ফেস করে, একেবারে প্রথম যে প্রবলেমটা, সেটা হচ্ছে যে মিনিং বুঝে না। ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। এখানে আপনার কোশ্চেন, এখানে আপনার প্যাসেজ। আপনার সামনে কোশ্চেনও রয়ে গেছে, প্যাসেজও রয়ে গেছে। আপনি অ্যান্সার জাস্ট কানেক্ট করবেন। এখন এই কানেক্ট করতে পারে না। কেন পারে না? পারে না, মিনিং বুঝে না। সো প্রথম প্রবলেম ফেস করে স্টুডেন্টরা, মিনিং বুঝে না। অর্থাৎ আমরা যখন পড়ি তখন হচ্ছে যে একটা সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, এটা আইডেন্টিফাই করতে পারি না ক্লিয়ারলি। এবং ভোকাব রেঞ্জ কম থাকার কারণে অর্থ নিতে পারি না, এবং সেন্টেন্স স্ট্রাকচার গুলা বড় থাকার কারণে অর্থ নিতে পারি না। অর্থাৎ যদি এটা সামারি করা হয়, যে আমরা মিনিংই নিতে পারি না, মানে আমরা অর্থ বুঝতেছি না, যে কারণে রিডিং এ খারাপ করতেছি। ঠিক আছে। সেকেন্ড মেজর প্রবলেম ফেস করে, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। পুয়ার টাইম ম্যানেজমেন্ট। পুয়ার টাইম ম্যানেজমেন্ট। এখন এই পুয়ার টাইম ম্যানেজমেন্টের অন্যতম প্রধান কারণ হচ্ছে যে আমরা এক্সাম ফরম্যাটে প্র্যাকটিস করি না। এক্সাম ফরম্যাটে প্র্যাকটিস করি না মিন্স হচ্ছে যে আমরা সকালে হচ্ছে একটা প্যাসেজ করি, আমাদের রিডিং এর টাইম 60 মিনিটস। মিন্স আপনার এক্সট্রা এডিশনাল কোনো অ্যান্সার ট্রান্সফার টাইম নাই। আপনাকে 3টা প্যাসেজ পড়ে এই টাইমের মধ্যেই অ্যান্সার ট্রান্সফার করতে হবে। ঠিক আছে। সো এই যে যে 60 মিনিট, এই 60 মিনিটের মধ্যে আমাদের একাডেমিক রিডিং এর 3টা প্যাসেজ, আর যারা জিটি দিবেন তাদের জন্য 5টা প্যাসেজ পড়ে সলভ করতে হয়। এখন আমাদের হ্যাবিট কি? সকালে একটা প্যাসেজ পড়ছি, রাতে একটা প্যাসেজ পড়ছি, পরের দিন আর একটা প্যাসেজ পড়ছি। 3টা প্যাসেজ 3 দিন, 3 সময় পড়ছি। এই যে যে আমাদের ব্রেন এভাবে হচ্ছে যে ডেভেলপ হচ্ছে, এই কারণে হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট, এক্সাম ফরম্যাটের যে টাইম ম্যানেজমেন্ট 1 আওয়ার, এটা আমরা ম্যানেজ করতে পারি না। এটা একটা রিজন যে কারণে হচ্ছে পুয়ার টাইম ম্যানেজমেন্ট হয়। এখানের আরেকটা রিজন হচ্ছে আপনি হচ্ছে আমাদের রিডিং পড়ার হ্যাবিট নাই। ভ্যারিয়াস কনটেক্সের রিডিং পড়ার হ্যাবিট নেই। এখন রিডিং পড়ার হ্যাবিট নাই মানে হচ্ছে যে আমরা পড়ি না, আমরা শুধু হচ্ছে যে কোশ্চেন সলভের যে ট্রিক্স গুলা, ওগুলা শিখি। এটা আমার কাছ থেকে শিখেন, ইউটিউব থেকে শিখেন, যেখান থেকেই শিখেন। অধিকাংশ আইএলটিএস ক্যান্ডিডেট করে কি, এই যে যে ট্রিক্স অ্যান্ড টিপস এগুলা শিখে। হ্যাঁ, এগুলার দরকার আছে, কিন্তু কখন দরকার আছে? আপনার হচ্ছে যে প্রপার আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ প্যাসেজ গুলা, কেমব্রিজের যে সেন্টেন্স স্ট্রাকচার, প্যাসেজের যে মিনিং গুলা, এগুলা কিভাবে বোঝায়, এই জিনিসগুলা বোঝার চেষ্টা করে না কেউ। কেউ কখনো এটা বোঝার চেষ্টা করে না, খুব রেয়ার। অনলি 5% স্টুডেন্ট এইটা করে, যে তারা কেমব্রিজ প্যাসেজ গুলা বোঝার চেষ্টা করে।
এবং এই 5% স্টুডেন্ট রিডিং এ 8+ পায়। এই যে গত ইয়াতে এই যে 2 দিন আগে রেজাল্ট দিল, ওখানে আমার একজন 8 পাইছে আর একজন 7.5 পাইছে রিডিং এ। ঠিক আছে, তো এই যে যে ধরেন আপনাদের কথায় আপনাদের 20 জন ক্লাস করলো, এই 20 জন থেকে এটার যদি 5% করা হয়, তাহলে দেখা যাবে যে কয়জন আসে? 20 জনের 5%? একজন। একজন। তো একজন পাবে। এখন এই যে একজন পাবে, এরকম হচ্ছে যে যারা যে একজন প্রতিদিন হচ্ছে যে হোম টাস্কটা সলভ করবে এবং কেমব্রিজ বোঝার চেষ্টা করবে সে। তো এই যে যে কেমব্রিজ পড়ে দ্রুত পড়ার হ্যাবিট করতে হয়, এবং একটা প্যাসেজের একটা প্যারাগ্রাফ গুলার যে সেন্টেন্স, ওই সেন্টেন্স গুলা বুঝতে হবে। ওখানে তো সেন্টেন্সে ক্লজ থাকে, এখন কোনটা ইসেনশিয়াল ক্লজ কোনটা নন ইসেনশিয়াল ক্লজ এটা বুঝে না। ওই যে ট্রিক্স এন্ড টিপস শিখে ওখান দিয়ে হচ্ছে যে অ্যান্সারের লোকেশনের লাইনে চলে যায় প্যাসেজে, কিন্তু ওখান থেকে অ্যান্সার নিতে পারে না। কেন? এই যে যে প্যাসেজ বুঝে না। আর হচ্ছে যে আমাদের এই যে কেমব্রিজ স্ট্যান্ডার্ডের অন্য অন্য যে রিডিং আছে, সেগুলাও হচ্ছে পড়ে না কখনোই। কেমব্রিজই ঠিকভাবে পড়ে না, এক্সট্রা অন্য কিছু পড়বে, পড়ার কথা তো পরেই বাদ দেয়। অর্থাৎ এটার সামারি আসে, সেকেন্ড কারণের সামারি আসে আমাদের পড়ার হ্যাবিট নাই, আমরা পড়ি না। এক হচ্ছে এক্সাম ফরম্যাটে প্র্যাকটিস করি না, দুই হচ্ছে আমাদের রিডিং পড়ার কোনো হ্যাবিটই নাই। কোনো হ্যাবিটই নাই। মনে করে যে স্টুডেন্টরা যে রিডিং কোশ্চেন সলভের রুলস গুলা আমি তো জানি, ট্রিক্স গুলা তো আমি জানি, টিপস গুলা তো আমি জানি। এখন এগুলা দিয়ে কিন্তু পরীক্ষার হলে আপনি যদি যান, ওভারঅল এই যে রিডিং ইমপ্রুভ না করে, এই ট্রিক্স টিপস স্ট্র্যাটেজি কিচ্ছু কাজে দিবে না। ট্রাস্ট মি আর বিলিভ মি, এগুলা কিচ্ছু কাজে দিবে না। আমি ওই জিনিসও পড়াবো শিখাবো, কিন্তু আপনি যদি ওভারঅল এই রিডিং ইমপ্রুভ না করেন, লাইক লিসনিং, আমরা ট্রান্সক্রাইবিং করছি, ট্রান্সক্রাইবিং করে আমাদের লিসনিং এর ইমপ্রুভ করছি, তো আমরা যদি রিডিং পড়ে যদি আমরা এটার ইমপ্রুভ না করি, তাহলে আমাদের রিডিং এ হবে না। শুধু ট্রিক্স বা টিপসে কোনো কাজে আসবে না। ঠিক আছে, এটা একটা ইস্যু, মানে সেকেন্ড কারণ এটা। এরপরে হচ্ছে যে এই যে 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 জিনিসগুলা শিখে, স্ট্র্যাটেজি গুলা রিডিং এর জন্য, এই স্ট্র্যাটেজি গুলাকে নিজে প্র্যাকটিস করে না, নিজে প্র্যাকটিস করে না, জাস্ট হচ্ছে ক্লাসটা করে। বাসায় যে পড়তে দেই, যে ক্লাসটা আমি করাই ওই প্যাসেজটা আবারও করার কথা বলি, সেটা করবেন। সো এই যে যে স্ট্র্যাটেজি গুলা, এগুলাও উল্টা পাল্টা করে অ্যাপ্লাই করে, তখন ধরাটা খায়। তো এইটা ছিল হচ্ছে যে রিডিং এ খারাপ করার অন্যতম কারণ। এখন আমাদের রিডিং এর যে ইমপ্রুভ, এটা কিভাবে করব? আমরা কোশ্চেন সলভ করার টেকনিক গুলা, স্ট্র্যাটেজি গুলা, ট্রিক্স গুলা, টিপস গুলা শিখব। এর সাথে পাশাপাশি আমাদের প্রতিদিন অ্যাট লিস্ট হচ্ছে যে আধা ঘন্টা হচ্ছে 1 ঘন্টা হচ্ছে আমরা রিডিং এর ইমপ্রুভ করার জন্য রাখবো। কিভাবে রাখবো? এখন আপনাদের তো হচ্ছে যে আমি অনেক দিন হচ্ছে কেমব্রিজ পড়া দিছি, কেমব্রিজ 1 to 9 পর্যন্ত রিডিং প্যাসেজ গুলা পড়তে দিছি। এখন অনেস্টলি বলেন তো, কে কয়টা প্যাসেজ পড়ছেন? অনেস্টলি বলেন, কে কয়টা প্যাসেজ আমি পড়ছেন? 3টে শেষ করছি ভাইয়া। এই পর্যন্ত মাত্র 3টা প্যাসেজ পড়ছেন আপনি। দেখেন, হ্যাঁ ভাইয়া, ওই যে রেগুলার পড়া হয় না এই জন্য।
দেখেন, আমি আপনাদের একটা জিনিস দেখাই। আমার স্টুডেন্ট একটা, আপনারা তো অনেকেই হচ্ছে যে ফুল টাইম স্টুডেন্ট, আবার কেউ জব করেন, এটা কম রেয়ার কেস। তো আমি এখন যার কথা বলবো উনি একজন ডক্টর, মানে ডক্টর, মানে এমবিবিএস ডক্টর না, উনি অ্যাসোসিয়েট প্রফেসর, ঠিক আছে, সহযোগী অধ্যাপক, কলেজে ক্লাস নেন, মানে মেডিকেল কলেজে ক্লাস নেন, চেম্বার করেন, তারপরে হচ্ছে যে আমার ক্লাস করে পড়া জমা দেয়। এখন কিভাবে জমা দেয় সেটা আপনাদের দেখাই, যে রিডিং কিভাবে পড়তে হয়। দেখেন যে এই প্যাসেজ গুলো তো আপনাদেরও পড়া দিছি, আপনারা কি এভাবে মিনিং করছেন? করেননি। এরপরে এটার সাথে তাকে আর্টিকেল পড়তে দিছি, যে এখান থেকে এই যে যে আর্টিকেল গুলা, এই আর্টিকেল গুলা পড়তে দিছি। যে দেখেন, এই আর্টিকেল গুলা পড়ার কথা বলি। এই আর্টিকেল গুলা হচ্ছে কেমব্রিজ স্ট্যান্ডার্ড, এখান থেকে অনেকটা প্যাসেজ আসে, কারণ এটা সেন্টেন্স স্ট্রাকচার, প্যাসেজের প্যাটার্ন সব কেমব্রিজের মতো। একটা হেডিং থাকে, একটা সাব হেডিং থাকে। এবং এই যে আর্টিকেলটাকে এখানে 3500 ওয়ার্ড, এটা একদিনে পড়তে হয় না, এটা পড়তে হয় কয়দিনে। এটা হচ্ছে যে মনে করেন 3500-কে আপনি 7 দিয়ে ভাগ করেন, তাইলে প্রতিদিন কত ওয়ার্ড পড়ে? 3500-কে 500। 500 ওয়ার্ড। তো আপনি আজকে 500 ওয়ার্ড পড়লেন। এই 500 ওয়ার্ডের সাথে আপনি পড়লেন, পরের দিন যখন আবার পড়বেন ওই প্রথম 500 রিভিউ করে পরের 500 ধরবেন। এর মধ্যে আপনি অনেক সেন্টেন্সের মিনিং বুঝবেন না, ওই সেন্টেন্সকে প্যারাফ্রেজ করতে আপনি চ্যাট জিপিটি দেন, বা হচ্ছে ওই যে কিউবোর্ড, আর একটা ইয়ে আছে না, অ্যাপস আছে না, ওটার নাম কি? ডিপসিক। কিউবোল্ট, কিউবোল্ট, ওটার নাম কি ভুলে গেছি, একটা প্যারাফ্রেজিং এর জন্য। তো আপনি, ওইটাই কুইলবট। হ্যাঁ, কুইবট, 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 আপনি ওখান থেকে প্যারাফ্রেজিং দেখতে পারেন। এরপরে আপনি কোনো একটা ওয়ার্ড যদি না পারেন, ওয়ার্ডটা এখানে সার্চ দিয়ে এটার মিনিং নিয়ে নিতে পারেন। অর্থাৎ এই যে যে ভ্যারিয়াস কন্টেক্সে আপনি পড়তেছেন, আপনার যে পড়ার হ্যাবিট হচ্ছে, এটাই হচ্ছে যে আপনার রিডিং এর ইমপ্রুভের টুলস। শুধু ওই যে যে ট্রিক্স বা টিপস, ওগুলা আসলে কাবে কাজে দেয় না, ওগুলার অবদান আছে, কিন্তু যদি আপনি আপনার রিডিং এর ওভারঅল ইমপ্রুভ না করে ওগুলাই শিখেন, তাহলে রিডিং এ আপনি পাস পাবেন, যা সবাই পায়। কিন্তু এই যে যে জিনিসগুলা এভাবে ট্রাই করতে হবে। এখন কেউ যদি এইগুলা না পারে, শুধু কেমব্রিজের 1 থেকে 9-এর প্যাসেজ গুলা ভালোভাবে বুঝতে হবে, গেল। এটা হচ্ছে আমাদের রিডিং এর ইমপ্রুভ। এবং 10 থেকে 19 পর্যন্ত সব প্যাসেজ গুলা সলভ করতে হবে। এবং সলভ করার নিয়ম কি? আপনি প্রথমে হচ্ছে যে মানে সলভ করবেন কোশ্চেন সলভ করার যে রুলস ওই অনুসারে। অর্থাৎ কোশ্চেন সলভ করার সময় তো আমরা পুরা প্যাসেজ পড়ি না, পুরা প্যাসেজ না পড়ে ব্যাকওয়ার্ড মেথডে, অর্থাৎ আপনি হচ্ছে যে কোশ্চেন দেখে গিয়ে তারপরে
প্যাসেজে যান, তো ওই মেথড দিয়ে হচ্ছে যে কোশ্চেন সলভ করবেন। কোশ্চেন সলভ করার পরে তারপরে হচ্ছে যে আপনি ওই প্যাসেজটা নিয়ে বসেন, ওই প্যাসেজের মানে বোঝার চেষ্টা করেন, অর্থ বোঝার চেষ্টা করেন, সেন্টেন্স স্ট্রাকচার বোঝার চেষ্টা করেন। যখন এগুলা করবেন তখনই হচ্ছে যে আপনি রিডিং এ 9 আউট অফ 9 পাবেন, এটুক শিওর। আপনি হচ্ছে যে 1 মাস এখানে এরকম রিডিং করেন, যদি আপনি 9-এ 9 না পান তখন আমাকে বলবেন। এখন রিডিং করার আগে যে জিনিসগুলো আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে রিডিং এর হচ্ছে যে রিডিং কোশ্চেন সলভ করার জন্য আমাদের যে ক্রুশিয়াল পয়েন্ট বা ফ্যাক্টরস গুলার দিকে তাকাইতে হবে, সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ডস গুলার দিকে তাকাইতে হবে। অর্থাৎ একটা সেন্টেন্সে আমরা যে সবগুলা ওয়ার্ড কিন্তু সমান গুরুত্ব বহন করে না। একটা সেন্টেন্সে কিওয়ার্ডস অর্থাৎ গুরুত্ব যে সেন্টেন্স ওয়ার্ড গুলার বেশি, ওই ওয়ার্ড গুলা আইডেন্টিফাই করা শিখতে হবে। লাইক হচ্ছে একটা সেন্টেন্সে ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ অ্যান্ড মেইন সাবজেক্ট, এটা আইডেন্টিফাই করা গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা সেন্টেন্সের কিওয়ার্ডস, ইম্পর্টেন্ট ওয়ার্ড এগুলা, ঠিক আছে। এরপরে হচ্ছে যে আমাদের সেন্টেন্সের একটা একটা প্যারাগ্রাফে টপিক সেন্টেন্স থাকে, এটা তো আপনারা অলরেডি জানেন যে একটা প্যারাগ্রাফে একটা আইডিয়া থাকে, সেই টপিকটা বোঝার চেষ্টা করতে হবে। অর্থাৎ একটা প্যারাগ্রাফের সামারি 1 লাইনে নেয়ার চেষ্টা করতে হবে যে এই প্যারাগ্রাফের সামারিটা কেমন হইতে পারে, এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে। এবং ওই যে যে আমাদের কি মানে টপিক সেন্টেন্স ওকে যে সাপোর্ট করতেছে, এই সাপোর্টিভ লাইন গুলা, পসিবল এক্সাম্পলস গুলা, এক্সপ্লানেশন গুলা, এইগুলার মাঝে ডিফারেন্সিয়েট করতে হবে যে এটা সাপোর্টিভ লাইন, এটা এক্সাম্পলস, এটা ব্যাখ্যা, এগুলা আমাদের বুঝতে হবে, ঠিক আছে। এখন আমরা যখন রিডিং করি আমাদের হ্যাবিট, খুব খারাপ হ্যাবিটে আমরা পড়াশোনা করি, ঠিক আছে। খারাপ হ্যাবিটে পড়াশোনা করি কেমন, যে আমরা এই যে যে যখন পড়া শুরু করি, এই যে আমাদের অনেকের টাইম বেশি লাগে রিডিং পড়তে গেলে, অনেক বেশি লাগে। এখন এটার অন্যতম কারণ কি, আমরা হচ্ছে যে প্রপার টেকনিক ইউজ করি না। অর্থাৎ একজন গুড রিডার যে টেকনিক গুলা ইউজ করে, সেই টেকনিক গুলা ইউজ করে না, মানে নিজে কোনো স্ট্র্যাটেজি মেনটেন করে না। যখন রিডিং পড়া শুরু করে তখন হচ্ছে যে ফোকাস করে ওয়ার্ড বাই ওয়ার্ড, ওয়ার্ড বাই ওয়ার্ড, আই ভিশন রাখে ওয়ার্ড বাই ওয়ার্ড। কিন্তু আমাদের যে আই ভিশন, প্যারিফেরাল আই ভিশন, এটা আমাদের সেন্টেন্সের শুরু এবং শেষ মাথা পর্যন্ত যাইতে হবে। অর্থাৎ প্রথম দিকে আপনি যখন শুরু করবেন 3 থেকে 4টা ওয়ার্ড একবারে তাকানোর চেষ্টা করবেন, মানে একবারে চোখ দিয়ে দেখা। তো আমরা দেখি একটা ওয়ার্ড করে, যেটা আমাদের টাইম নষ্ট করা এবং রিডিং কে স্লো করে দেয়, ঠিক আছে। সো আমাদের এই যে যে আই ভিশন, এটাকে ইমপ্রুভ করতে হবে, যে আমাদের একবারে একাধিক ওয়ার্ড চোখ দিয়ে পড়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে, এটা। এবং সেকেন্ড যে ইস্যুটা, সেটা হচ্ছে যে আমাদের গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোর দিকে হচ্ছে যে মিনিং নেওয়ার ক্ষেত্রে আমাদের যে ইস্যুটা হচ্ছে, আমরা কি ওয়ার্ড গুলার দিকে তাকাইতে পারি না, যে আমরা কোন ওয়ার্ডটা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ না, এটা বুঝি না বিধায় আমরা আমাদের অর্থ নিতে পারি না। তো আমাদের এই যে অর্থ নেওয়ার জন্য আমাদের ওই যে যে আই ভিশন, ওইটা দিয়ে প্রথমেই হচ্ছে যে আপনার বুঝতে হবে যে আপনি কোন ওয়ার্ডের দিকে তাকাইলে হচ্ছে যে
ফুল মিনিং বুঝতে পারবেন। তো আমাদের এই যে যে পড়ার হ্যাবিট, এটা ইনক্রিজ করতে হবে। তারপরে হচ্ছে যে আমাদের টোটাল একটা প্যারাগ্রাফে যখন পড়তে যাই, পড়ার তো অনেক স্ট্র্যাটেজি আছে। অর্থাৎ বুঝে বুঝে একেবারে লাইন বাই লাইন সব কিছু বুঝে পড়ে পড়ি, সেটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা একটা ওভারঅল পড়া দেই, অর্থাৎ দ্রুত একটা পড়া দেই, পড়া দিয়ে ওইটার একটা সামারি নেই। এই দুইটাই আমাদের পড়তে হবে। এরপরে হচ্ছে যে আমাদের টাইম লিমিট ধরে পড়তে হবে, যে আমরা যখন বসবো রিডিং করতে বা পড়তে, আমি একটা এখানে ধরেন 500 ওয়ার্ড আমি পড়বো, এই 500 ওয়ার্ডের জন্য হচ্ছে যে আমি নির্দিষ্ট টাইম সেট করব। ওই টাইমের মধ্যে আমি আমার পড়াটা শেষ করব। ঠিক আছে? নির্দিষ্ট টাইম বেঁধে হচ্ছে যে আপনি পড়া শেষ করবেন। এবং রিভিউ করা, অর্থাৎ আপনি যে জিনিসটা পড়ছেন বুঝতেছেন, এটা আবার রিভিউ করেন। অর্থাৎ যেখানে আপনি প্রবলেম ফেস করতেছেন, আপনি এখানে একবার পড়ছেন, ঠিক আছে, একটা প্যাসেজ আপনি বুঝছেন, এখানে আপনি বেশ খানিক পড়ছেন, এটা আপনি প্রথমবার যে জিনিসটা বুঝবেন, দ্বিতীয়বার যখন আবার রিভিউ করে পড়তে যাবেন, দেখবেন যে আপনি আরো ক্লিয়ার জিনিস বুঝতেছেন ওইখান থেকে। ঠিক আছে? সো পড়ার মধ্যে আপনাকে রিভিউ করতে হবে, আবার রিভিউ আসতে হবে, রিভিউ করতে হবে। ঠিক আছে? এটা একটা ইস্যু। এখন আমাদের তো এইসব এত সময় নাই, আমরা এই কাজগুলা করব, এরকম সময় নাই। ঠিক আছে? এগুলা ছিল হচ্ছে, এটা একাডেমিক এবং জিটি সবার জন্য সেম কথা। এরপরে হচ্ছে যে আমরা যখন কেমব্রিজ পড়বো, এটা ছিল হচ্ছে ওভারঅল রিডিং ইমপ্রুভের টেকনিক। কিন্তু আমরা যখন কেমব্রিজ পড়বো, কেমব্রিজের প্যাসেজ গুলা পড়বো, তখন আমরা কি জিনিসের দিকে তাকাবো? প্রথমেই হচ্ছে যে আমরা সেন্টেন্স গুলার নেগেটিভ ওয়ার্ড গুলার দিকে তাকাবো। এগুলা হচ্ছে একটা টাইনি ওয়ার্ড, বাট দেয়ার ইম্প্যাক্ট ইজ হিউজ। অর্থাৎ এই দেখেন, একটা ছোট্ট ওয়ার্ড, কিন্তু এই ছোট্ট ওয়ার্ডটা পুরা 180 ডিগ্রি কে অ্যান্সার ঘুরায় দেয়। অর্থাৎ এদিকে থাকলে এটাকে এদিকে নিয়ে যায়। ঠিক আছে? পুরা 180 ডিগ্রি চেঞ্জ করে ফেলে, 180 ডিগ্রি চেঞ্জ করে ফেলে ডিরেকশন। সো এই টাইনি নেগেটিভ ওয়ার্ডস গুলার দিকে ফোকাস করতে হবে। আপনি যখন রিডিং পড়বেন কেমব্রিজের, এই ওয়ার্ড গুলার দিকে ফোকাস করবেন, কারণ এই ওয়ার্ড গুলাই আপনার অর্থ চেঞ্জ করে দেয়। ঠিক আছে? এগুলা দিয়ে অ্যান্সার থাকে অধিকাংশ। সো অ্যান্সার চেঞ্জ হয়। সো এই নেগেটিভ ওয়ার্ডের দিকে আপনি যখন পড়বেন, যারা পেপার বেস দিবেন তারা আন্ডারলাইন করে পড়বেন। যখন যারা কম্পিউটার বেস দিবেন তারা হাইলাইটার ইউজ করে হাইলাইট করে পড়বেন। ঠিক আছে? অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড আপনি দেখতেছেন কিনা। তারপরে হচ্ছে এক্সট্রিম ওয়ার্ড। এক্সট্রিম ওয়ার্ডস মিনস ওই টাইপের ওয়ার্ড গুলাকে বোঝায়। এটা হচ্ছে, যদি সিম্পলি বলি, মডিফায়ার টাইপের ওয়ার্ড গুলার দিকে তাকাবেন, যেগুলা মডিফায়ার। কোন কোন পার্টস অফ স্পিচ মডিফায়ার হিসেবে কাজ করতে পারে বলেন তো? noun, adjective, adverb, adjective. নাউন মডিফায়ার হিসেবে কাজ করে। Oh, sorry भैया। অ্যাডভার্ব কাজ করে। অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, আর কি? কোয়ান্টিফায়ার গুলা। কোয়ান্টিফায়ার গুলা। কে বললেন? গ্রামার পড়ানোর সময় এই জিনিসগুলা দেখাইছিলাম, যে মডিফায়ার হিসেবে কোনগুলা কাজ করে। ভুইলা তো ভাতে দেখাইছেন।
এক্সট্রিম ওয়ার্ড হচ্ছে যে আমাদের এই ওয়ার্ড গুলা হচ্ছে যে পুরা অর্থ চেঞ্জ করে দেয়, ঠিক আছে? দেখেন এই যে যে যদি একটা কোশ্চেনে হচ্ছে এই যে নেভার, হার্ডলি, মোস্টলি, টোটালি এরকম কোন ওয়ার্ড থাকে, এই ওয়ার্ডটা পুরা চেঞ্জ করে ফেলে, ঠিক আছে? যেমন এখানে যদি হচ্ছে এক্সট্রিম ওয়ার্ড রেয়ারলি ট্রু ইন একাডেমিক, এটা না, এটা উদাহরণ নাই। উদাহরণ যদি বলি, ধরেন অল স্টুডেন্ট এগ্রি, এখানে যদি একজনও হচ্ছে বাদ যায়, অর্থাৎ আপনার কোনো একটা স্টুডেন্টও যদি মিস যায়, ওটা ফলস হবে, ঠিক আছে? উম, এই যে যে এক্সট্রিম ওয়ার্ড গুলা, এটা হচ্ছে যে অর্থকে পুরাপুরি হচ্ছে যে মডিফাই করে। তো এটা আমাদের যখন ট্রু ফলস নট গিভেন থাকবে, এই ট্রু ফলস নট গিভেনের ওখানে এই ওয়ার্ড গুলা দিকে আমাদের ফোকাস করতে হবে। এই ওয়ার্ড গুলা যখন কোশ্চেনে থাকবে, তখন কোশ্চেনের অ্যান্সার এই ওয়ার্ড গুলার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? সো আমাদের এই ওয়ার্ড গুলা আইডেন্টিফাই করা শিখতে হবে, যে এখানে এটা কি বোঝাইতে চাচ্ছে। এরপরে হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস, কানেক্টর, অর্থাৎ আমাদের প্যাসেজের প্রোগ্রেশন বোঝার জন্য, অর্থাৎ আহ, কতটুকু অগ্রসর হইল, কিভাবে অগ্রসর হইল, এটা বোঝার জন্য লিঙ্কিং ওয়ার্ডস বা কানেক্টর কোহেসিভ ডিভাইস গুলার দিকে ফোকাস করতে হবে। অর্থাৎ যদি হচ্ছে যে সেম টাইপের আইডিয়া চলমান আছে, তাহলে আমাদের লিঙ্কার্স গুলা থাকবে কি অ্যান্ড, ইন এডিশন, অলসো, ফার্দার, মোর, মোর ওভার, এই টাইপের লিঙ্কার্স থাকবে, অর্থাৎ একই টাইপের আইডিয়া প্রোভাইড করতেছে। কিন্তু যদি হচ্ছে যে ভিন্ন আইডিয়া আনে, সেক্ষেত্রে হচ্ছে যে কন্ট্রাস্ট কানেক্টর ইউজ করবে, লাইক হচ্ছে বাট অ্যান্ড হাউএভার, অলদো, দো, হোয়ার অ্যাজ। এই যে যে কয়েকটা কানেক্টর, ইয়েট, এই যে ধরেন এই চারটা, এই দুটার কথা বাদ দেই, এই দুইটা আপনি রাইটিং এর ক্ষেত্রে এই যে যে চারটা কানেক্টর, এই চারটা কানেক্টর দিয়ে আপনি রিডিং প্যাসেজে কত উত্তর পাবেন আপনি নিজেও জানেন না যে কত উত্তর এগুলা দিয়ে দিছে। অর্থাৎ প্রথমে একটা জিনিসের অ্যান্সার করবে, দেন মানে একটা জিনিস আনবে, বাট হাউএভার দিয়ে পরে অ্যান্সার আসবে। সো এই যে যে বাট এন্ড হাউএভার, অর্থাৎ লিঙ্কিং ওয়ার্ডস কিভাবে কাজ করতেছে প্যাসেজে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। সো প্যাসেজের প্রোগ্রেশন, আইডিয়া কিভাবে কানেক্টেড হচ্ছে, কোন ধরনের আইডিয়া গুলা আসতেছে, সেই জিনিসগুলা বোঝার জন্য আমাদের লিঙ্কিং ওয়ার্ড বুঝতে হবে, ঠিক আছে? এরপরে প্যাসেজে টাইম ফ্রিকোয়েন্সি বা হচ্ছে সিকোয়েন্স, এটা আমাদের বুঝতে হবে। কেন? এটা হচ্ছে যে ধারাবাহিকতা বোঝার জন্য এই টাইমগুলো আমাদের লাগবে। ধরেন একটা কোশ্চেনে, একটা প্যাসেজে আমাদের সালগুলা অ্যাড করা আছে। এখন এই সালগুলার যে ইয়াটা, ধারাবাহিকতা, এটা তো উল্টাবে না, ঠিক আছে? এটা তো অর্ডারে থাকবে। তো এই যে যে অর্ডার, এটার দিকে ফোকাস করতে হবে। এবং এই অর্ডারটা আমাদের অনেক সময় টাইম ফ্রেজ গুলা বা টাইম টাইম এক্সপ্রেস করা ওয়ার্ড গুলা আমাদের টেন্স বুঝতেও সহায়তা করে। সো এই ওয়ার্ড গুলার দিকেও আমাদের তাকাইতে হবে যখন আমরা রিডিং প্যাসেজ পড়বো। এরপরে আসেন হচ্ছে যে আমাদের রিডিং প্যাসেজে সিমিলারলি, আনলাইকলি অ্যান্ড লাইকলি, আনলাইকলি অ্যান্ড সিমিলারলি, এই তিনটা ওয়ার্ড দিয়েও প্রচুর অ্যান্সার প্রোভাইড করে রিডিং এ। সো এই যে যে কম্পারিজন ওয়ার্ড, মানে তুলনা করতেছে, কিভাবে তুলনা করতেছে এবং এই তুলনা দিয়ে কি বোঝায়, সিমিলারলি দিয়ে কি বোঝায়,
লাইকলি দিয়ে কি বোঝায়, আনলাইকলি দিয়ে কি বোঝায়, আনলাইক কি বোঝায়, এই জিনিসটা বুঝতে হবে। এই কম্পারিজন দিয়ে প্যাসেজে প্রচুর অ্যান্সার পাবেন। ঠিক আছে, এরপরে আসেন হচ্ছে যে শিফটিং, অর্থাৎ একটা প্যারাগ্রাফ থেকে বা একটা আইডিয়া থেকে বা একটা সেন্টেন্স থেকে আর একটা সেন্টেন্সে কিভাবে শিফট করতেছে, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এগুলা কিন্তু হচ্ছে যে আমাদের যখন আমরা এই যে কোশ্চেন গুলা প্র্যাকটিস করব বা পড়বো তখনের কাজ। কারণ পরীক্ষার হলে গিয়ে হচ্ছে আমরা জাস্ট কোশ্চেন সলভ করব, তখন এই জিনিসগুলা আমাদের হচ্ছে যে আমাদের এই তখন এটা বোঝার দরকার নাই, তখন অটোমেটিক্যালি এটা আপনি মাস্টার হয়ে যাবেন এই জিনিসগুলোর উপর এবং এটা তখন এক্সিকিউট করবেন। কিন্তু এখন হচ্ছে যে আপনাকে এই পড়ার সময় এই জিনিসগুলা বুঝতে হবে, কেমব্রিজের রিডিং প্যাসেজটা বুঝতে হবে। শুধু ট্রিক্স, টিপস, স্ট্র্যাটেজি, টেকনিক্স এগুলা শিখলে হবে না। ঠিক আছে, তো শিফটিংটা কিভাবে একটা সেন্টেন্স, একটা প্যারাগ্রাফ থেকে একটা প্যারাগ্রাফে শিফট হচ্ছে, একটা সেন্টেন্স থেকে একটা আরেকটা সেন্টেন্সে যাচ্ছে, একটা আইডিয়া থেকে আরেকটা আইডিয়া কিভাবে অ্যাড হয়, এই জিনিসগুলা বুঝতে হবে। এই যে যে জিনিসগুলা, এই যে যে টেকনিক, শিফটিং টেকনিক, কানেক্টর ইউজের টেকনিক বা অন্যান্য এক্সট্রিম ওয়ার্ড বা বাকি যে নেগেটিভ ওয়ার্ড, এইগুলার এই যে যে প্যাটার্ন, কেমব্রিজের প্যাসেজের এই প্যাটার্ন কখনো চেঞ্জ হয় না, কনটেক্সট চেঞ্জ হয়। অর্থাৎ একটা প্যাসেজের টপিক, এখানে এনভায়রনমেন্ট রিলেটেড প্যাসেজ আপনি পড়ছেন, আপনার এখানে অন্য আরেকটা প্যাসেজ আসছে, অর্থাৎ প্যাসেজের টপিকটা ভিন্ন। কিন্তু এই যে যে কোর টেকনিক বা হচ্ছে কোর যে ফ্যাক্টরস আর ক্যারেক্টারিস্টিক্স অফ এ প্যাসেজ, এগুলা কিন্তু চেঞ্জ হয় না, এগুলা চেঞ্জ হয় না, এই জিনিসগুলা ইউজ হয়। এটা ইউজ হয়েছে এখানে এনভায়রনমেন্টে, এখানে এডুকেশনে। ঠিক আছে, সো টপিক চেঞ্জ হবে কিন্তু এই যে যে প্যাটার্ন, প্যাসেজের প্যাটার্ন, এই প্যাটার্ন চেঞ্জ হবে না। সো আমাদের রিডিং যখন পড়বো তখন কেমব্রিজের প্যাসেজের প্যাটার্নটা আমাদের বুঝতে হবে যে এই প্যাসেজ গুলা এই প্যাটার্নটা শো করতেছে, এইভাবে প্রোগ্রেশন হচ্ছে প্যাসেজ গুলা, এটা আমাদের বুঝতে হবে। যদি এই জিনিসগুলা বুঝি তাহলে আমাদের রিডিং ইজি। ঠিক আছে, পানির লাহাল। আদারওয়াইজ কেমব্রিজ রিডিং প্রচুর প্যারা দিবে যদি এগুলা না করতে পারেন। দেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর ক্রুশিয়াল থিংস ইজ প্যারাফ্রেজিং। আপনার যে 4টা মডিউল আছে, 4টা মডিউলের মধ্যে সব থেকে প্যারাফ্রেজিং এর ইউজ বেশি হচ্ছে রিডিং এ। কেন রিডিং এ প্যারাফ্রেজিং বেশি? কারণ হচ্ছে যে আপনার এখানে কোশ্চেন, এখানে উত্তর। এখন যদি আপনার এই কোশ্চেনটা দেখছেন, এই কোশ্চেন এখানে হুবহু থাকে, আপনি অ্যান্সার ইজিলি পেয়ে যাবেন। সো এইখানে প্যারাফ্রেজিং থাকবে এবং এখানে প্যারাফ্রেজিং হবে, প্যারাফ্রেজিং এর টুলস গুলার কম্বিনেশন। প্যারাফ্রেজিং মিনস হচ্ছে যে আপনাকে এখানে একটা সেন্টেন্সে, আপনার এখানে একটা সেন্টেন্স আছে কোশ্চেন, এই কোশ্চেনের যে মিনিং, সে মিনিং সেম থাকবে, মিনিংটা সেম রাখবে। চেঞ্জ কি করবে? চেঞ্জ করবে সিনোনিম ওয়ার্ড, মানে একটা টুলস ইউজ করলো। সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করবে, অর্থাৎ আপনার কোশ্চেনে আছে সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স প্যাসেজে গিয়ে কমপ্লেক্স করে দিছে, বা ভাইস ভার্সা, এখানে কমপ্লেক্স আছে প্যাসেজে সিম্পল করে দিছে। ঠিক আছে, এখানে অ্যাক্টিভ আছে প্যাসেজে প্যাসিভ করে দিবে। ঠিক আছে, সো আমাদের স্ট্রাকচার চেঞ্জ হইতে পারে, আমাদের ডেফিনেশন, ওয়ার্ডগুলার ডেফিনেশন চেঞ্জ করে দিতে পারে। অর্থাৎ এই প্যারাফ্রেজিং শুধু সিনোনিম ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা এই যে প্যারাফ্রেজিং এর যে 8টা 9টা টুলস আছে, এটা দুই, এক একটা সেন্টেন্স প্যারাফ্রেজিং হয় 2টা বা 3টা প্যারাফ্রেজিং টুল ইউজ করে। ঠিক আছে, সো
প্যারাফ্রেজিং সম্বন্ধে আমাদের ধারণা ক্লিয়ার রাখতে হবে যে এভাবে প্যারাফ্রেজিংটা হচ্ছে, এবং এটা বোঝার জন্য আমাদের, আপনি যখন প্রথম কোশ্চেন সলভ করবেন আপনি একটাও পারবেন না, ধরে নিলাম সে আপনি 40 কোশ্চেনের মধ্যে অনলি 5 কোশ্চেন পারছেন, দ্যাটস ওকে আর ফাইন, ঠিক আছে, এটা ঠিক আছে। এখন আপনি এই যে যে কোশ্চেন, এই কোশ্চেনের যে সেন্টেন্স স্ট্রাকচার, ওয়ার্ড, এগুলা এবং এখানে অ্যান্সার গুলা, সেন্টেন্স স্ট্রাকচার, ওয়ার্ড মিনিং কিভাবে প্যারাফ্রেজ হয়েছে এটা বুঝেন, ঠিক আছে। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি না বুঝে হচ্ছে যে আপনি দিয়ে দেন, এই প্যারাফ্রেজিং গুলা মার্কেটে কিনতে পাওয়া যায় বা আপনার কাছেও আছে, দিয়ে দেন। এখন আমি দিয়ে দিলে বা মার্কেট থেকে আপনি কিনে নিলে আপনার কোনো ইমপ্রুভ হবে না, এইটুক শিওর। আপনি যদি পরিশ্রম না করেন ইমপ্রুভ হবে না। আপনি তো হচ্ছে আরেকজন পরিশ্রম করছে, আরেকজন 9 পাইছে, তার জিনিসটা ইউজ করতেছেন, ঠিক আছে। সো এটা কাজে দিবে না আপনার এই প্যারাফ্রেজিং এখানে বোঝা। আপনি যদি একটা প্যাসেজের প্যারাফ্রেজিং নিজে থেকে বের করেন, আপনি এই একটা থেকে আরো 3টা প্যাসেজের প্যারাফ্রেজিং ধরার অ্যাবিলিটি আপনার মধ্যে গ্রো করবে, ঠিক আছে। সো এই যে যে আপনি পাঁচ পাঁচ ছিল, এটা পরের প্যাসেজে গিয়ে 10 হয়ে যাবে, পরে এই 10কে আবার অ্যানালাইসিস করেন, আপনি এটা 15 হয়ে যাবে, ঠিক আছে। এভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে। সো আমাদের এই প্যারাফ্রেজিং গুলা বুঝতে হবে। আপনার ইভেন একটা ওয়ার্ডও নাও থাকতে পারে, যেমন এখানে কি আছে, অ্যান ইনক্রিজ ইন হিট, অ্যান ইনক্রিজ ইন হিট, এই যে যে ওয়ার্ড, এখানের যে সেন্টেন্স, এই সেন্টেন্সে 4টা ওয়ার্ড আছে, এখানে 4টা ওয়ার্ডের 3টা ওয়ার্ডই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মিনিং কিন্তু সেম আছে, সেম মিনিং আছে, ঠিক আছে। এখন আপনি যদি প্যাসেজে ওয়ার্ড ওয়ার্ড মিনিং খুঁজতে যান, খবর আছে ওয়ার্ড মিনিং আপনি পারবেন না, ওয়ার্ড ম্যাচ করাইতে গেলে পারবেন না। আপনি সেন্টেন্সের মিনিং, কোর মিনিংটা বুঝে প্যাসেজ থেকে কোর মিনিংটা ফাইন্ড আউট করার চেষ্টা করবেন, ঠিক আছে। এটা হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ ক্যামব্রিজ সলভ করার। তো এই জিনিসটা হচ্ছে আমাদের বুঝতে হবে প্যারাফ্রেজিং। আমাদের প্যাসেজের মধ্যে যে পাংচুয়েশন গুলার ব্যবহার থাকে, এগুলো আমাদের ভালোভাবে বুঝতে হবে। কিভাবে বুঝতে হবে, যেমন এই যে যে কমা, এই কমা দিয়ে হচ্ছে কোন ধরনের ক্লজ গুলা ইউজ অ্যাড করা হয়। এখানে কমা দিয়ে হচ্ছে নন ইসেনশিয়াল ক্লজ গুলা, মানে হচ্ছে যে অ্যাড করা হয়, ধরেন এক্সট্রা ইনফরমেশন যেটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট, সেটা অ্যাড করা হয়, ঠিক আছে। সো আপনাকে এই যে যে পাংচুয়েশনের ব্যবহার রিডিং প্যাসেজে, এটা আপনাকে বুঝতে হবে যে এই সেন্টেন্সটায় আমাদের প্যাসেজে কিন্তু সেন্টেন্স গুলো অনেক বড় বড় থাকবে। এখন ওখানে একটা মেইন ভার্ব থাকবে, অনেকগুলা ক্লজ থাকবে, ফ্রেজ থাকবে। দেখা গেল ক্লজের মধ্যে, নাউন ক্লজের মধ্যে ভার্ব আছে, একাধিক ভার্ব আছে, কিন্তু ওই সেন্টেন্সটায়, ওই পুরা সেন্টেন্সে ওই নাউন ক্লজের, পুরা ক্লজের কাজ কিন্তু, নাউন ক্লজ কি নাউন হিসাবে কাজ করে, তো এই পুরা ক্লজটা একটা নাউন হিসাবে কাজ করতে পারে, ঠিক আছে, একটা নাউন হিসাবে। তো ওর মাঝে যে ভার্ব গুলা থাকে বা অ্যাডজেক্টিভ গুলা থাকে, এইগুলার ইম্পর্টেন্ট কেমন এটা আপনাকে বুঝতে হবে। কোশ্চেনে এরকম অধিকাংশ সময় দেখা যায় যে আমাদের কোশ্চেনটায় একটা নাউন ক্লজ দিয়ে দিছে, নাউন ক্লজ তো একটা নাউন হিসেবে কাজ করতেছে। এখন এখানে নাউন ব্যতীত ভার্ব আছে, এখানে
অ্যাডজেক্টিভ আছে, এখানে আরো অবজেক্ট আছে। তো এইগুলা আপনার কোশ্চেনের যে মেইন সাবজেক্ট এবং মেইন যে ভার্ব, এইটার থেকে এটাকে অনেকে গুরুত্ব দিয়ে ফেলে, কারণ সে বোঝে না। কেন বোঝে না? সে তখন বোঝে যে এটাও তো ভার্ব, এটাও তো অ্যাডজেক্টিভ, এটা নিয়ে তখন প্যাসেজ যায়। এবং প্যাসেজ কি করে, কেমব্রিজ কি করে, এই যে যে নাউন ক্লজের অংশটা, এই অংশ দিয়ে ওখানে একটা সেন্টেন্স মেক করে রাখে, যাতে স্টুডেন্টরা ভুল করে, মানে ডিস্ট্রাক্টর হিসেবে কাজ করে। কিন্তু এই যে যে নাউন ক্লজ এই সেন্টেন্সে এর গুরুত্বটুকু কত ছিল, এটা আমরা জানি না, না বুঝেই এটা এখানে গেছি। দেখা গেল এখানে যে মেইন সাবজেক্ট, মেইন যে ভার্ব, এটা প্যাসেজে উল্লেখই করে নাই নাই কিন্তু নন এসেনশিয়াল ক্লজটাকে এখানে একটা সেন্টেন্স মেক করছে। সো আমরা গিয়ে ওই নন এসেনশিয়াল ক্লজের মধ্যে অ্যান্সার খোঁজা শুরু করি। এটা হচ্ছে প্রবলেম। এই জিনিসগুলা খুব কম মানুষ ধরে বুঝায় এবং বুঝে পড়ে। এই জিনিসগুলা না বোঝার কারণে রিডিং এ প্রবলেম হয়, ঠিক আছে? সো সেমিকোলন কেন রিডিং এর মধ্যে অ্যাড হয়েছে, এটা আমাদের বুঝতে হবে। এটা যে এক্সট্রা ইনফরমেশন সাবজেক্ট সম্বন্ধে প্রোভাইড করে, ঠিক আছে, এটা জন্য মানে কমা ব্যবহার করা হয়, সেমিকোলন বলতেছি, সরি। সেমিকোলন দিয়ে হচ্ছে যে ইকুয়াল ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্সের দুইটা আইডিয়াকে কানেক্ট করে। অর্থাৎ সেমিকোলনের পরে যে পাশাপাশি দুইটা ক্লজ থাকলে দুইটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আমাদের বুঝতে হবে ক্লন দিয়ে হচ্ছে যে আমাদের কোনো কিছুর ব্যাখ্যা দেয়া হয় বা উদাহরণ দেয়া হয়, ঠিক আছে? বা হচ্ছে যে আমাদের উপরে একটা সেন্টেন্স, একটা টপিক উল্লেখ করছে, ওই টপিকটাকে সাপোর্ট করার জন্য রিডিং এ তো একটা টপিক সেন্টেন্স থাকবে, ওই টপিক সেন্টেন্সটাকে সাপোর্ট করার জন্য ডিটেইলস জিনিসগুলা এই ক্লোনের পরে দিছে। সো আপনি যদি এই যে টপিকটা না বুঝেন, তাহলে এই ডিটেলসটা পড়েন। এখন এই যে যে এখানে যে টপিক সেন্টেন্সটা থাকবে, এই টপিক সেন্টেন্স এটা তো বেশি গুরুত্বপূর্ণ। ওইটাকে ব্যাখ্যা করার জন্য হচ্ছে পরের লাইনগুলা, ঠিক আছে? তো এই জিনিসগুলা বুঝতে হবে। এই যে ড্যাশ, এটা দিয়ে হচ্ছে যে কোনো কিছুর উপর জোর দিয়া বা হচ্ছে যে হঠাৎ কোনো কিছু নতুন কিছু অ্যাড করার ক্ষেত্রে এই ড্যাশ ইউজ করা হয়, ঠিক আছে? এরপরে হচ্ছে যে দেখেন কমা প্লাস হুইচ, এটা দিয়ে হচ্ছে যে নন এসেনশিয়াল ক্লজ, অর্থাৎ যে ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ না, ওই ইনফরমেশন অ্যাড করা হয় এই যে কমা প্লাস হুইচ দিয়ে। আবার হচ্ছে যে দ্যাট দিয়ে কানেক্ট হইলে সেই দ্যাট সবসময় ইম্পর্টেন্ট ইস্যুকে অ্যাড করে, অর্থাৎ দ্যাট দিয়ে যখন কোনো ইনফরমেশন কানেক্ট হবে, ওর পরে অবশ্যই অ্যান্সার বা গুরুত্বপূর্ণ কিছু থাকবে। তো এই যে যে জিনিসগুলা, এই জিনিসগুলা আমাদের ধরে ধরে বুঝতে হবে। এই জিনিসগুলা কয়জন হচ্ছে যে এতদিন আমরা দেখছি এই পড়ার ক্ষেত্রে, বলেন তো? টোটালি করি না ভাইয়া, একটা মানে অস্বীকার করবো না, এখন ইনশাল্লাহ করবো, কারণ যে বুঝতেছি ভালো করতে হলে এই ছাড়া ওয়ে নাই। বা ভাইয়া সবচেয়ে বড় বড় কথা হচ্ছে ব্রিফলি কি এরকম ভাবে বুঝায় না, মানে ধরে ধরে যে এটা এটা করা দরকার, এই জায়গায় এই জিনিসটা করলে ইমপ্রুভ হয়। মানে অন্য কারো ছোট করতেছি না, বাট আমার মতে এরকম মানে খুব কম বোঝায় যে হ্যাঁ এটা এরকম এরকম করে করা দরকার, ওই যে ব্রিফলি টিপস এন্ড ট্রিক্স ওটার উপরে জোর দেয়। না, এটা আমি ভাইয়া সব সময় বলি যে হচ্ছে যে আমি কিন্তু আপনাদের অনেকদিন ধরেই ক্লাস নিচ্ছি। আমি কিন্তু আপনারা যখন প্রথম আসছেন তখন বলছিলাম যে দীর্ঘ সময় পড়া লাগবে। এখন এতদিন ধরে যদি হচ্ছে যে এই জিনিসগুলা ইমপ্রুভ করার চেষ্টা করতেন, তাহলে কিন্তু অলরেডি হচ্ছে যে ইমপ্রুভ হয়ে যাইতো। তো জি ভাইয়া এখন জি, এটা বড় আহ, এখন অধিকাংশ এই আইএলটিএস এর ক্ষেত্রে আমাদের, আমি যেটা বলি, অনেকে মার্কেটে বলে 1 মাস 1.5 মাস, আমি বলি হচ্ছে 3 মাস লিস্ট প্রিপারেশন নিলে 7+
ইস্যুই না, 7+ কোনো ইস্যুই না। ঠিক আছে, এখানে এই জিনিসগুলা আবার রিপিট হয়েছে, আর নতুন কিছু নাই। এই জিনিসগুলা হচ্ছে যে আছে। তো এখন আমরা হচ্ছে যে কোশ্চেনের দিকে যাই। কেমব্রিজ কেমব্রিজের কোশ্চেনের দিকে যাই। ভাইয়া ইমপ্রুভ ইমপ্রুভের যে ক- ইস্যুগুলা, দাঁড়ান আমার কথা বলতে দেন। আমি শুনতেছি আপনার কথা। এসেনশিয়াল টিপস ফর রিডিং, এই জিনিসগুলা হচ্ছে যে আমি এক্সপ্লেইন করে দিছি অলরেডি। ঠিক আছে, অলরেডি এক্সপ্লেইন করে ফেলছি। ঠিক আছে, এখন হচ্ছে যে কোশ্চেন প্যাটার্ন এবং কি কি কোশ্চেন কিভাবে আসে, এই জিনিসগুলা হচ্ছে যে ডিটেলস আলোচনা করব। হ্যাঁ, কোশ্চেন করেন ভাই। কমাটা একটু দেখে আবার বলতে নাই, বুঝি না এটা। কোনটা? কমা কমা। কমা প্লাস হুইস? না না, শুধু কমা। ও, কমা দিয়ে হচ্ছে নন এসেনশিয়াল ক্লজ অ্যাড করা হয়, এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা হয় কমা দিয়ে। ঠিক আছে, ঠিক আছে। ডকুমেন্টস দিয়ে দিব তো। ডকুমেন্টসটা একটু রিডিং করবেন, উদাহরণগুলা দেখবেন সাথে। এখন আসি কেমব্রিজে। এখানে জিটির আক্তার ভাই আছেন, তাই তো? জি জি ভাই। হুম। এখানে আপনার জন্য প্রথমেই কথা বলি, জিটি যেহেতু আপনি একা, আপনার অগ্রাধিকার বেশি। ঠিক আছে, সো প্রথমেই জিটি নিয়ে কথা বলি। জিটিতে আমাদের প্যাসেজ থাকবে, যারা একাডেমিক দিবেন তারাও শুনে রাখেন, কারণ কোনোদিন কেউ কেউ বুঝাইতে হইলে বা হচ্ছে যে কোনোদিন লাগলে দিয়ে দিতে পারবেন। জিটিতে প্যাসেজ থাকবে 5টা। এই 5টা প্যাসেজকে 3টা পার্টে ভাগ করা হয়। 3টা পার্টে 3টা পার্টে। প্রথম দুইটা প্যাসেজ প্রথম দুইটা প্যাসেজ পার্ট অন, পরের দুইটা প্যাসেজ পার্ট টু, অ্যান্ড ফিফথ প্যাসেজ পার্ট 3। প্রথম প্যাসেজে 7টা কোশ্চেন থাকে, পরের প্যাসেজে 6টা কোশ্চেন থাকে, পরের প্যাসেজে 7টা, পরের প্যাসেজে 6টা, লাস্ট প্যাসেজে 14টা। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার টোটাল প্যাসেজ। এখন আপনি বলতে পারেন যে আপনাদের সাথে বৈষম্য করা হচ্ছে, যে একাডেমিকে 3টা প্যাসেজ আর আপনাদের 5টা প্যাসেজ বৈষম্য করা হচ্ছে। না, আমি কারোর সাথে কারো কম্পেয়ার করি না, আমি এটার সাথে এটার কম্পেয়ার কখনোই করি না। কিন্তু ইন জেনারেল যদি বলি, প্যাসেজের সাইজগুলা, এই একাডেমিকের 3টা প্যাসেজের সাইজ আপনাদের এই 5টা প্যাসেজের সাইজ থেকে বড়। সাধারণ কথায় বুঝতে ফেলছেন যে এই যে আপনাদের যে 5টা প্যাসেজ, এই 5টা প্যাসেজের সাইজ একাডেমিক প্যাসেজের সাইজ থেকে ছোট, সেটা একটা ইস্যু। আর একটা ইস্যু, সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে যে লেস কমপ্লেক্স, যে কারণে আপনাদের জিটিতে বেশি মার্কস পাওয়া লাগে ব্যান্ড স্কোর বেশি পাইতে হলে। অর্থাৎ আপনার একাডেমিকের 6 পাইতে হইলে 23 থেকে 26, 26। ঠিক আছে, এই যে রিডিং এ 23 থেকে 26 এখানে একাডেমিকে। তো আপনার এই যে এই মার্কসটা 5.5, আপনার 6 পাইতে হইলে 26 থেকে 29। বুঝতে পারছেন? আপনাদের জিটিতে রিডিং এ বেশি হওয়া লাগে। স্কোর বেশি পেতে হয়। হ্যাঁ, বেশি কারেক্ট করা লাগে। এখন আপনাদের বেশি কারেক্ট করা সহজ, কারণ আপনাদের প্যাসেজের সেন্টেন্স স্ট্রাকচার গুলা লেস কমপ্লেক্স। ঠিক আছে,
টপিক গুলা থাকে জেনারেল কনটেক্সটে, লাইক হচ্ছে আপনি সোফা শপে কাজ করেন, আপনি লন্ড্রির দোকানে কাজ করেন, বা আপনি রেস্টুরেন্ট বুক করবেন, বা এই টাইপের যে জেনারেল দৈনন্দিন জীবনের সাথে রিলেট করা যে টপিক, এই টপিকের প্যাসেজ থাকে। ঠিক আছে, এখন আপনি যখন হচ্ছে যে ওভারঅল রিডিং ইমপ্রুভ হয়ে যাবে, আপনি কেমব্রিজের একাডেমিক প্যাসেজ যখন সলভ করে ফেলবেন এদের সাথে, তখন আপনার জিটির প্যাসেজ পানি লাগবে। মানে আপনি তখন এটা অটোমেটিক্যালি হচ্ছে যে এখানে 40-তে 35 ইজিলি পাবেন, 40-তে 35 ইজিলি পাবেন। এটাই শিওর থাকেন যে আপনি এই যে এদের সাথে একাডেমিক সলভ করলে আপনি জিটিতে যখন আপনার স্পেশালি দেখাবো, তখন আপনার এটা 35 অটোমেটিক্যালি হবে। এখন একই সাথে দেখাবো কেন, সেইটা কোশ্চেন, যে আলাদা দেখাবো না কেন। এসি আর জিটি যেটাই হোক না কেন, যেটাই হোক না কেন, কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন টাইপ, কোশ্চেন অ্যান্সার করার টেকনিক সব সেম। অর্থাৎ এই টোটাল রিডিং এ 14 ধরনের কোশ্চেন আসে। এই 14 ধরনের কোশ্চেন এসিতেও আসে, জিটিতেও আসে। এসি, জিটি, এবং আপনাদের এই যে পার্ট 3 লাস্ট প্যাসেজের 14টা কোশ্চেন, এই প্যাসেজটা এই একাডেমিকের পার্ট 3 মতোই। ঠিক আছে, এবং এখানে যে 14 ধরনের কোশ্চেন, আপনাদেরও সেম 14 ধরনের কোশ্চেনই আসে। তো আপনাদের আপনার ভিন্ন কিছু নাই, ওদেরও লিস্ট অফ হেডিং আসে, আপনারও লিস্ট অফ হেডিং আসবে। লিস্ট অফ হেডিং আসে, কোনো চেঞ্জ নাই। আমাকে 1 মিনিট টাইম দেন। তো আমাদের এখানে 14 ধরনের কোশ্চেন, অ্যান্সার করার টেকনিক সেম সবার জন্যই, এবং কোশ্চেন চেঞ্জ হবে না, যে জিটির জন্য অন্য ধরনের কোনো কোশ্চেন আসবে এরকম না, এই 14 ধরনের কোশ্চেন থেকেই আসবে। এখন 14 ধরনের কোশ্চেনকে দুইটা ভাগে আমরা ভাগ করি। কে চলে গেল? এই এই যে যে- ইয়া কে চলে গেছে দেখলাম 12 জন না। ছিল, একজন কি যেন গেছে। একজন চলে গেছে। এই শাওন, তুমি কিন্তু এই রিডিংটা এখান থেকে করে নিও, ঠিক আছে? অবশ্যই। জি ভাই। আর
রাইটিং আর একটা ব্যাচে শুরু হবে, ওখানে আমি তোমাকে কানেক্ট করে দিবনি। এখানে ঠিক এই আছে। 14 ধরনের যে কোশ্চেন, এই 14 ধরনের কোশ্চেনকে আমরা দুইটা ভাগে ভাগ করি। ঠিক আছে, দুইটা ভাগে ভাগ করি। এট- এটা যদি হচ্ছে যে টাইপ 1 বা টাইপ বি, টাইপ 2 বা সরি এটা এ, এটা বি, টাইপ বি। এখন এই যে টাইপ 2 বা বি সেম জিনিস, এটা টাইপ 1 বা টাইপ এ সেম জিনিস। অর্থাৎ এটা মানে জাস্ট বোঝানোর জন্য এই এই নামকরণ করা হয়েছে, নেমিং গুলা দেয়া হয়েছে বোঝানোর জন্য, অন্য কোনো উদ্দেশ্য নাই, বোঝানোর জন্য যে এটা টাইপ 1 এটা টাইপ 2। এখন এদের মধ্যে পার্থক্য কি, টাইপ 1 এন্ড টাইপ 2 এর মধ্যে পার্থক্য কি? টাইপ 1 কোশ্চেন গুলা এটা প্র্যাকটিক্যালে দেখাইতে হবে প্যাসেজ বের করে। এইটা একটা প্যাসেজ, এটা ধরেন এটা একটা প্যাসেজ। ঠিক আছে, এই যে এটা একটা প্যাসেজ। এখানে এই যে 14 কোশ্চেন, এখানে টাইপ 1 কোশ্চেন, ধরেন এটা টাইপ 1 কোশ্চেন। এই 19-এর অ্যান্সার যে প্যারাগ্রাফে পাওয়া যাবে, যেই লোকেশনে পাওয়া যাবে, এরপর থেকে সিকোয়েন্স ক্রোনোলজিক্যালি অর্ডার মেনটেন করে এই কোশ্চেন গুলা পাওয়া যাবে। এই এই কোশ্চেনটা, এই যে এই কোশ্চেনটা, ঠিক আছে। অর্থাৎ এটা যদি প্যারাগ্রাফে, এই যে সি প্যারাগ্রাফে এটা পাওয়া গেছে, ধরে নিলাম লেট, এখানে পাওয়া গেছে, পরপর পাওয়া যাবে। ঠিক আছে, এরপরে ধরেন এই যে যে এমসিকিউ, এটা যে লোকেশনে পাওয়া যাবে, ধরেন এটা এই যে দুইটা, এই কোশ্চেনটা এমসিকিউ, এটা যে লোকেশনে পাওয়া যাবে ওর পরের প্যারাগ্রাফ গুলাতে, ধরেন এটা ডি তে পাওয়া গেছে বা এফ এ পাওয়া গেছে, এর নিচের দিকে পাওয়া যাবে, উপরে যাবে না। অর্থাৎ টাইপ 1 কোশ্চেন অর্ডার মেনটেন করে, সিকোয়েন্স মেনটেন করে। এই এই যারা প্যাসেজে ক্রোনোলজিক্যালি থাকে, অর্ডার মেনটেন করে, সিকোয়েন্স মেনটেন করে, এদের টাইপ 1 বলে। এবং এরা প্যাসেজে সিরিয়াল অনুসারে থাকে, এদের অ্যান্সার গুলা মানে একটার পর একটা, হয়তো মাঝে ডিস্টেন্সটা ছোট বা বড় হইতে পারে। দেখা গেল আপনি এইটা সি প্যারাগ্রাফের প্রথম লাইনে পাইছেন, এইটা সি প্যারাগ্রাফের শেষ লাইনে, এটা ডি প্যারাগ্রাফের আহ মাঝামাঝি, এটা ডি প্যারাগ্রাফের লাস্ট লাইনে পাইছে। ঠিক আছে, এভাবে হইতে পারে, কিন্তু এটা কখনোই বি প্যারাগ্রাফে যাবে না। ঠিক আছে, এইটা হচ্ছে টাইপ 1 কোশ্চেন। এই যে যে 14 ধরনের কোশ্চেন ক্যাটাগরিজ, এর মধ্যে 11 ধরনের কোশ্চেনই হচ্ছে টাইপ 1, অর্থাৎ এরা অর্ডার মেনটেন করে। এবং এই কোশ্চেন গুলা কি, এটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ, ট্রু ফলস, নট গিভেন, ট্রু ফলস, নট গিভেন, ইয়েস নো, নট গিভেন, ইয়েস নো, নট গিভেন, তারপরে হচ্ছে সামারি উইথ
গিভেন ফ্রেজ, সামারি, নোটস কমপ্লিশন, টেবিল কমপ্লিশন, ডায়াগ্রাম লেভেলিং, সেন্টেন্স ইন্ডিং ম্যাচিং, এরকম টোটাল 11 ধরনের কোশ্চেন। আর যারা অর্ডার মেনটেন করে না, অর্থাৎ এই যে যে 14 কোশ্চেন, এগুলাকে হচ্ছে টাইপ 2 কোশ্চেন বলে। অর্থাৎ এই যে 14 কোশ্চেন কোন প্যারাগ্রাফে পাওয়া যাবে এটা নিশ্চিত না, এটা আপনি ধরলেন ই প্যারাগ্রাফে পাওয়া গেছে। এখন এই 15 এর পরে পাওয়া যাবে এটার কোনো নিশ্চয়তা নাই, এটা যে কোনো জায়গা পাওয়া যাইতে পারে, এতে আসতে পারে আবার লাস্টেরটাও আসতে পারে, এটার কোনো নিশ্চয়তা নাই। সো এটা অর্ডার, সিকোয়েন্স, ক্রোনোলজি কোনোটাই মেনটেন করে না, এটাকে টাইপ 2 কোশ্চেন বলা হয়। আর এই কোশ্চেনগুলা হচ্ছে ইনফরমেশন ম্যাচিং, ইনফরমেশন ম্যাচিং, লিস্ট অফ হেডিংস, লিস্ট অফ হেডিংস, ক্লাসিফাইড কোশ্চেন। ক্লাসিফাইড কোশ্চেনের মধ্যে আবার অনেকগুলা কোশ্চেন টাইপ আছে, সেটা হচ্ছে লিস্ট অফ পিপুল, লিস্ট অফ ডেট, লিস্ট অফ আইডিয়া। ঠিক আছে, এটা যখন করাবো তখন বুঝাই দিব এই ক্লাসিফাইড কোশ্চেন কি। এই 3টা কোশ্চেন হচ্ছে অর্ডার মেনটেন করে না। ঠিক আছে, এই 3টা কোশ্চেন অর্ডার মেনটেন করে না, বাকি সবাই অর্ডার মেনটেন করে। আর একটা কোশ্চেন টাইপ আছে, এরা হচ্ছে যে এই দুইটার মাঝামাঝি, অর্থাৎ এরা হচ্ছে যে মোস্টলি হচ্ছে টাইপ 1, তবে ওখানে কিছু এক্সেপশন থাকে। ডায়াগ্রাম লেভেলিং এ, ডায়াগ্রাম লেভেলিং ওইটায় যদি 6টা কোশ্চেন থাকে, 4টা অর্ডার মেনটেন করে, 2টা অর্ডার মেনটেন করে না। ঠিক আছে, অর্থাৎ মোস্টলি এরা হচ্ছে টাইপ 1, তবে ওখানে কিছু অর্ডার ব্রেক করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোশ্চেনের ক্যাটাগরিজ, টোটাল জিনিসগুলা। ঠিক আছে, এখন যখন কোশ্চেন সলভ করব আমরা হচ্ছে যে আমি প্যাসেজ, ওই যে এক একটা কোশ্চেন ধরে, ধরেন লিস্ট অফ হেডিং কিভাবে সলভ করতে হয় ওইরকম বলবো না, আমি টোটাল একটা টেস্ট কিভাবে ট্যাকেল দেওয়া লাগবে সেটা প্র্যাকটিক্যাল, এবং ওই টেস্টে যে টাইপের কোশ্চেন আমার সামনে বাঁধবে ওই টাইপের কোশ্চেন সলভের রুলস শিখাবো। এখন এভাবে করলে এক একই টাইপের কোশ্চেন আমাদের একাধিকবার আসবে এবং কোনো ধরনের কোশ্চেন আপনার মিস যাবে না। যে হইতে পারে যে অনেকেই দেখায় যে লিস্ট অফ হেডিং এর মাত্র একটা ক্লাস শেষ, কিন্তু আমার এখানে আপনি একাধিক ক্লাস পাবেন, কারণ আমার একাধিক প্যাসেজ সলভ করার সময় আপনি একই জিনিস পাবেন, কিন্তু কোনো কোশ্চেন মিস যাবে না, 14 ধরনের কোশ্চেনই আপনি পাবেন। এখন আমি টোটাল প্যাসেজটা ট্যাকেল দিয়ে শিখাবো এই জন্য যাতে হচ্ছে আপনি পুরা পরীক্ষার হলে ট্যাকেল দিয়ে আসতে পারেন, যে ধরনের কোশ্চেনই হোক। ঠিক আছে, প্র্যাকটিক্যাল করে দেখাবো এবং আমার সাথে আপনাদেরও করতে হবে, এবং আমি যে প্যাসেজটা করাবো প্রথম কয়েকদিন ওই সেম প্যাসেজটাই করতে হবে, অন্য কোনো প্যাসেজের কোশ্চেন সলভ করা যাবে না। অন্য প্যাসেজগুলা এই যে কেমব্রিজ 1 থেকে 9 পর্যন্ত, এগুলা হচ্ছে যে আপনি পড়ে প্যারাফ্রেজিং বুঝতে পারেন, এটার মিনিং বুঝতে পারেন, অর্থাৎ রিডিং ইমপ্রুভ করার জন্য। কিন্তু কোশ্চেন সলভ এই যে আমি যেটা করাবো যে প্যাসেজটা, ওইটাই আপনি আবার বাসায় করবেন, ওই প্যাসেজটাই আপনি আবার বাসায় করবেন, এবং যে কোশ্চেন আমি সলভ করছি ওই কোশ্চেনটাই আবার আপনি সলভ করবেন, এবং ওই প্যাসেজটা আবার হচ্ছে যে আপনি পুরাটা বুঝবেন যে কি হচ্ছে। এটা হচ্ছে আমাদের রিডিং এর আগামী কিছুদিনের কাজ। বেশ কিছুদিন আমরা রিডিং ক্লাস করব, আপনাদের যতদিন লাগে ততদিন আমরা করব। সো টেনশন নেওয়ার কিছু নাই, আমরা নেক্সট ক্লাস থেকে অবশ্যই সাথে বই রাখবেন, এবং যাকে যেভাবে বলবো ওভাবে করতে হবে, কারণ তখন হচ্ছে যে আমার সাথে সাথে করলে এবং আমি যেটা বলবো এটা যদি আপনি তখনই ফলো করেন, তখন হচ্ছে যে আপনি
লজিকটাও বুঝবেন এবং টেকনিক গুলাও শিখে যাবেন। বুঝতে পারছেন আশা করি। জি ভাইয়া। জি ভাই, হ্যাঁ, বুঝছি। এগুলোর পিডিএফ আর ক্লাসটা পিডিএফ গুলো দিয়ে দিন, ক্লাসটা আপলোড দিলে বেটার হয়।